এগোবে না, এগোবে না, কেউ এক পাও এগোবে না। বয়স্ক মানুষ পে হামলা করা, দেখ তোদের আমি কি হাল করি। দাদু আপনার লাগেনি তো? স্যার আপনি আপনি গাড়িতে ছিলেন তো আমি বুঝতে পারিনি, বয়স্ক ভাবে দাদু বলে ফেলেছি। আই এম এক্সট্রিমলি সরি স্যার। কেন মনে করার কি আছে? তুমি না থাকলে আমাদের কি অবস্থা হতো বলো তো? আচ্ছা তোমার নামটা জানো কি? দাঁড়াও দাঁড়াও বলো না, আমি মনে করার চেষ্টা করছি। মধু, মধু, মধুবনী স্যার। মধুবনী। দেখো এই বয়সেও মধুটুকু মনে রেখেছি তো, আমায় দোষ দিতে পারবে না। এ বাবা ছি ছি ছি, আমি আপনাকে কেন দোষ দেব? আপনি ওইটুকু মনে রেখেছেন, এই অনেক। বোনাস কাণ্ডে তোমাকে প্রতিবাদ করতে দেখেছিলাম, কিন্তু তোমার এই রূপ দেখবো আমি কখনো আশা করিনি। সত্যি মায়ের প্যান্ডেলের বাঁশ তুলে একেবারে দশভূজার মতো লড়ে গেলে ছিনতাইবাজদের বিরুদ্ধে। আচ্ছা স্যার আপনাদের কোথাও লাগেনি তো? না না, আমরা একদম ঠিক আছি। আশীর্বাদ করি মা, এইভাবেই চিরকাল লড়ে যাও, লড়াই করে যাও, কোনো সময় যেন অন্যায়ের বিরুদ্ধে আপোষ করতে না হয় তোমার। থ্যাংক ইউ স্যার। তোমার লাগেনি তোমার? না স্যার আমি একদম ঠিক আছি, এবার আমি আসি। হ্যাঁ কোথায় যাবে বলো, আমি তোমায় ছেড়ে দিই। না না, আপনাকে এত ব্যস্ত হতে হবে না, আমি অফিসেই যাব, কিন্তু আমি চলে যেতে পারবো। আপনি আমাকে আশীর্বাদ করলেন, এই অনেক। স্যার অজিত আমার ভাইরা ভাই হলেও আমি সত্যিই জানি না ও এখন কোথায়। ওই ফ্যাক্টরিতে আগুন লাগার দিন অজিতের সঙ্গে ফোনে আমার শেষ কথা হয়েছিল। তারপর ফ্যাক্টরিতে এসেছিল শুনেছিলাম, কিন্তু ডিউটির পর আর বাড়ি ফেরেনি। ফোনও বন্ধ। জিজ্ঞাসাবাদের জন্য রাগ করতে পারে, আমাদের না জানিয়ে কেউ কোথাও হুটহাট করে বেরিয়ে যাবেন না। হ্যাঁ আগে স্যার। এই নাও। কি হয়েছে রমেশ দা, এত গলা শুকোচ্ছে তোমার? কিসের জন্য এত ভয় পাচ্ছ তুমি? তুমি কি পুলিশের কাছ থেকে কিছু লুকিয়েছো? দেখো রমেশ দা, তুমি যদি কিছু জেনে থাকো সেটা বলে দাও। এটা তো তুমি জানো কেউ এই কোম্পানির অনেক বড় ক্ষতি করতে চাইছে, আর তুমিও তো এই কোম্পানির একজন রমেশ দা। এই কোম্পানির ক্ষতি মানে তো তোমারও ক্ষতি। এই কোম্পানি কিন্তু আমাদের ভাত দেয় রমেশ দা, প্লিজ বলে দাও কিছু জেনে থাকলে। এই কোম্পানির ক্ষতি হতে দিও না। দিদিমণি পুলিশকে আমার খুব ভয় করে, আমি ওদের চক্করে পড়তে চাই না। কিন্তু আপনাকে একটা কথা বলবো? কি বলো? বলছি ওই আগুন লাগার দিন একজন মহিলা ডেকে পাঠিয়েছিল অজিতকে, কিন্তু ওই মহিলা যে কে ছিল সেটা আমি জানি না দিদিমণি। আচ্ছা ওই মহিলার সাথে কি অজিতদা দেখা করতে গেছিল? যাওয়ার তো কথা ছিল দিদিমণি, কিন্তু এর বেশি কিছু আমি আর জানি না। শুধু এটা জানি যে এই ঘটনার পর থেকেই অজিতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এসব আমি পুলিশকে বলতে পারবো না দিদিমণি, কি বলতে কি বুঝবে। আমি ফেসে গেলে আমার সংসারটা ডুবে যাবে দিদিমণি। এত ভয় পেও না, তুমি যদি সত্যি বলে থাকো কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। যাও। আমাকেই গোয়েন্দা হয়ে খুঁজে বের করতে হবে কে এই মহিলা যার সঙ্গে অজিতদা দেখা করতে গেছিল। এত দেরি হলো কেন? পথে কোনো অসুবিধা হয়েছে? অসুবিধে?
সে এক সাংঘাতিক কাণ্ড। কাণ্ড? কি কাণ্ড? বলছি শোনো, পথে একদল ছিনতাইবাজ, হ্যাঁ বুঝলে, হ্যাঁ, এমন ঘিরে ধরলো, ছেড়ে দাও। কি গো, তোমার কিছু হয়নি তো? না না, আমি ঠিক আছি। তোমার ঠাকুরই ওকে পাঠিয়ে দিয়েছিল আমাকে রক্ষা করার জন্য। আর বাবা, টাকা পয়সা সব ঠিকঠাক আছে তো? বৌমা, প্রাণ চলে যাচ্ছিল আর তুমি টাকার কথা জিজ্ঞেস করছো? গলার ঠিক এইখানটায় ছুরিটা ধরেছিল, বুঝলে? ওই মেয়েটি ওদের ইট পাটকেল ছুঁড়ে বাঁশ পেটা করে তাড়িয়ে দিয়েছে। মেয়েটি না থাকলে আমি আজ প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারতাম না। থাক থাক, এসব অলক্ষণের কথা আর বলতে হবে না। তা মেয়েটা কে গো? ওকে গিয়ে তো আমাদের ধন্যবাদ জানানো উচিত। আমার অফিসেই কাজ করে, নাম মধুমণি। এ তো মেঘনা চাইতেই জল। এবার মধুবনীকে নিয়ে বাবা আর মার মধ্যে ধুন্ধুমার যুদ্ধ বেঁধে যাবে। তোমার অফিসের মেয়ে মধুমণি? সেই তো সবকিছু তছনছ করতে এসেছিল। তার মানে কি বলতে চাইছো তুমি? অত ভালো একটা মেয়ে। ভালো মেয়ে? ভালো ভালো নমুনা তো নিজের চোখেই দেখলাম। তুমি দেখেছো? কোথায়? ভেবেছিলাম তুমি সবে এসেছো, তোমাকে কথাগুলো আমি পরে বলবো, কিন্তু না, মেয়েটার আসল চেহারাটা তোমাকে বলা আমার খুব দরকার। এই যে এই মেজ বৌমা কাল মেয়েটাকে এখানে নিয়ে এসেছিল। তোমার নাতি নাকি ওকে বিয়ে করতে চায়। কোথাকার একটা মেয়ে ট্যাক ট্যাক করে কথা বলে, গা জ্বলে যায়। আবার একদম মিথ্যেবাদী। ওই মেয়ের সঙ্গে আমি আমার দাদু ভাই কোনোদিন বিয়ে দেবো না, কোনোদিন না। বলে কি না দাদু ভাই যে তোমার নাতি, এটা ও নাকি জানতো না। রিক নাকি একটা সাধারণ কর্মচারী। আমার মনে হচ্ছে কোনো ধান্দা নিয়ে এসেছিল মেয়েটা। কিন্তু মিথ্যে কথা বলার মতো বা ধান্দাবাজি করার মতো মেয়ে তো মধুবনী নয়। ওয়াও, দুপক্ষ দু রকমের কথা। তাহলে কমলিনী কি কাজ তোমার? ছোট্ট করে আগুনে ঘি ঢেলে দাও। আমি তো সেইটাই বারবার মাকে বোঝানোর চেষ্টা করছি। মা, আপনি যেরকম ভাবছেন আমাদের মধুবনী তার সম্পূর্ণ বিপরীত। বাবা, একটু বোঝান না প্লিজ। আমার ভুল হয়েছে, আমার এই প্রসঙ্গটা তোলাই ভুল হয়েছে। একটা কথা শুনে রাখো মেজ বৌমা, ওই মেয়েকে আমি এ বাড়ির বউ কোনোদিন করব না, কোনোদিন না। আমার অনুপস্থিতিতে অনেক দূর জল গড়িয়ে গেছে দেখছি। ফ্যাক্টরিতে আগুন, আবার রিকের জীবনে এত বড় সিদ্ধান্ত। আমার কথা বলতে হবে রিকের সঙ্গে। শোনো না, কাল ওই টিকের সাথে বিয়ে দেবে বলে যে মেয়েটাকে এনেছিল না কমলদি, ও তো আবার আজকে বাবাকে বাঁচিয়েছে। মানে ওই বাবাকে ছিনতাইবাজরা ধরেছিল, বুঝতে পেরেছো? কি অবস্থা! হ্যাঁ, আমি জানতাম মেয়েটা ভালো, ঠিক বড় ভালো কি খারাপ আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে মেয়েটা যবে থেকে এই বাড়িতে ঢুকেছে ফুল ড্রামা শুরু। আমি তো টিভি খুলছি না, সিরিয়াল তো এখন বাড়িতেই হচ্ছে। আমার কথা মিলিয়ে নিও, খুব বড় একটা কাণ্ড ঘটবে। সকাল থেকে মুখে জল পর্যন্ত দিসনি, এরপর তো শরীর খারাপ। মধুবনী, স্নেহা সারাদিন দেখা করেনি আমার সাথে, একটু কথা বলে দেখুন না প্লিজ। আপনিও তো কিছু খাননি সারাদিন। এরকম করতে থাকলে কিন্তু একসাথে সবাই অসুস্থ হয়ে পড়বেন। আমি দেখছি কি করা যায়। ভালো, তোমরা ঝগড়াটা আমার বেতাও। বাচ্চারা এতদিন ঝগড়া করে মুখ ফুলিয়ে থাকে না। আমি তো ট্রাই করছি মেয়ে, কিন্তু তোমার মাম্মা আমার উপর খুব রেগে আছে।
যদিও দোষটা আমার। আর শুধু রেগে না, মনে রাখবে মাম্মাও কষ্ট আছে, তাই তো এত টাইম লাগছে। শোনো, তুমি ছটপট করে একটা কাগজ খুঁজে তোমার নাম্বারটা লিখে দাও তো। এক মিনিট, আমি পেন খুঁজে পেয়ে নাম্বারটা লিখে রাখছি, পরে তুমি ফ্রি হলে আমি তোমার নাম্বারটা দিয়ে দেবো, কেমন? বাবু, কেমন আছিস এখন? আগের থেকে বেটার রে। এ বাবা, হাতে এরকম ব্যান্ডেজ বেঁধে ব্যান্ডেজ ভুতছে যে, বসে আছো কেন? তাড়াতাড়ি ওঠো তো, মেকআপ করো, যাও। তোমাকে ব্যান্ডেজ ভূতের থেকে মেকআপ ভূত সাজলে বেশি ভাল লাগে। তবে রে, আমি মেকআপ করি ভূতের মতো? এই মিহি, খুব দুষ্টু হয়েছিস তুই। মজা করছিলাম তো। এটা তো আমার মিষ্টি স্নেহা আন্টি। স্নেহা, বাইরে কুশলবাবু নাওয়া খাওয়া ভুলে সারাটা দিন এখানে পড়ে আছে রে। এবার মানুষটাকে ক্ষমা করে দে না রে প্লিজ, বড্ড ভালো মানুষ রে। ভালো লোক। মাম্মা কথা বলে বেরানোর আগে তাড়াতাড়ি কাগজের নাম্বারটা লিখে দাও। মামা দেখে ফেললে মুশকিল হবে কিন্তু। ফাস্ট ফাস্ট। তুই প্রপোজ করেছিলি ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে তোর থেকেও অনেক বেশি কুশলবাবু তোকে ভালোবেসে ফেলেছে রে। ম্যাডি প্লিজ, এই বিষয়ে না তুই আমাকে আর একটা কথাও বলিস না। আমার যা বলার আমি তোকে বলে দিয়েছি। বাবু, চাকরি, টাকা পয়সা সব ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু এভাবে ভালোবাসা ফিরিয়ে দিস না। তুইও তো ফিরিয়ে দিচ্ছিস ম্যাডি, তুই পারলে আমি কেন পারবো না? এ বাবা, মিহি বোধহয় একা একা বাইরে চলে গেছে রে। তারা আমি গিয়ে দেখছি, তুই রেস্ট নে, কাল এসে নিয়ে যাবো, কেমন? বলছি সময় লাগবে, কিন্তু আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। মধুবনী, আমিও আপনাকে একটা কথা বলতে চাই। প্রয়োজনে সময় নিন, কিন্তু রিককে ক্ষমা করে দিন প্লিজ। প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। আপনি রিককে ভুল বুঝছেন, কিন্তু ও বড়লোক বাড়ির ছেলে হতে পারে, তোর মধ্যে কোনো বড়লোকই দোষ নেই। ও আমার আপনার মতনই ছাপোষা, বা হয়তো আমাদের থেকেও অনেক বেশি ডাউন টু আর্থ। আমার আর রিকের বন্ধুত্বের শুরুটা কিভাবে হয়েছিল আপনি জানেন? আমি আর রিক একই কলেজে পড়তাম, মানে একই ক্লাসে পড়তাম, কিন্তু ওই কলেজে পড়বার সামর্থ্য আমার ছিল না। মিশনারি কোটায় আমার ফিজ মুকুব হয়ে যায়। রিক ছিল কলেজের হার্টথ্রব, সব ছেলেমেয়েরা সবসময় ওর পাশাপাশি ঘুরতো। আমারও ওকে পছন্দ ছিল, কিন্তু বড় লোকের ছেলে বলে ওর কাছে ঘেঁচতাম না, একটু ভয়ই লাগতো। কলেজের ফিজ তো মুকুব হলো, কিন্তু কলেজে মাঝে মধ্যেই ফ্রেশার্স ওয়েলকাম, সোশ্যাল এসব লেগেই থাকতো। আর স্টুডেন্টরা চাঁদা তুলতো, চাঁদা তুলতো। এবার আমি এদিক সেদিক করে কাটিয়ে দিতাম মানে চাঁদার টাকাটা। একদিন ফাঁপড়ে পড়লাম। আমাদের খুব পছন্দের একজন প্রফেসর ছিলেন, ওনার নাম ছিল ফাদার জোসেফ। সেই দিন ছিল ওনার রিটায়ারমেন্টের দিন। তো সব স্টুডেন্টরা ঠিক করলো যে চাঁদা তুলে ওনাকে একটা ফেয়ারওয়েল গিফট দেওয়া হবে। এর আমার কাছে এসে চাইলো 100টা টাকা। পকেটেই ধরুন রয়েছে 10 টাকা, কি করে দেব? আমি ভাবছি কিভাবে কাটাবো, চুপ করে আছি। আমার এই অবস্থা দেখে শুরু হয়ে গেল র্যাগিং। কেউ বলছে চিপ্পুস, কেউ বলছে ভিখিরি। লজ্জায় অপমানে আমার মানে চোখে জল চলে আসছে। এমন সময় কোত্থেকে যেন রিক এলো, এসে আমার মুখের সামনে দিকে একটা 100 টাকার নোট ধরে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক, কিছুই বুঝতে পারছি না। ও দেখি এসে আমাকে বলছে যে, কিরে তোর মনে নেই তুই যে কালকে আমাকে 100 টাকা ধার দিলি? তোকে তো বলেছিলাম আজকেই ফেরত দেবো। আমি
আমি তো বুঝতেই পারছি না কি বলবো কি না বলবো। বেকুব বনিকে আমি জাস্ট টাকাটা রিকের হাত থেকে নিয়ে চাঁদা দিয়ে দিলাম। রিক চলে যাচ্ছিল, যেতে গিয়ে আবার কাছে এলো, কাছে এসে সবাইকে বলল কুশল কিন্তু আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, ওকে কিছু বলা মানে আমাকে বলা, এটা কিন্তু সবাই মাথায় রাখিস বলে চলে গেল। রিক চলে গেল আর আমাকে সারা জীবনের জন্য একটা বন্ধুত্বে ভালোবাসায় বেঁধে দিয়ে গেল। মধুবনী, আমি আজও সেই কুশলই আছে, ও সেই রিকই আছে। ওর সাথে আমি রোজ দেখা করি, কথা শুনি, ওকে চিনি জানি। ও কিন্তু এক বিন্দুও বদলায়নি। রিক কিন্তু কখনো কাউকে জেনে বুঝে কষ্ট দিতে পারে না। আমি আসছি কুশল বাবু। মধুবনী, 1 মিনিট। বলছিলাম কি যে মাসিমা যদি এই কদিন আপনাদের সাথে রাতে শুয়ে একবার জিজ্ঞেস করুন না ওনাকে। কেন? আপনি আমায় মিথ্যে কথা বলেছেন বলে আমিও কষ্টে জর্জরিত হয়ে সুইসাইড করব ভেবেছেন? তাই পাহারা দেওয়ার জন্য মাসিমাকে শুতে বলছেন আমাদের সঙ্গে? একটা কথা বলি আপনাকে, আপনি আমার জীবনে গুরুত্বপূর্ণই নন। যে আপনি কি করলেন কি বললেন সেই জন্য আমি সুইসাইড করার কথা ভাবছি। বিশ্বাস করুন, বিন্দু মাত্র ইম্পর্টেন্ট নন আপনি। আমার গোটা জীবন, গোটা পৃথিবী, অস্তিত্ব, বেঁচে থাকা, আমার লড়াই সবটা আমার মেয়েকে ঘিরে। আমি শুধুমাত্র আমার মেয়ের জন্য বাঁচব। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। দাদু ভাই, তুই এইভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ফ্যাক্টরিটাকে বাঁচালি? জানিস, আমি তোর মধ্যে তোর বাবার ছায়া দেখতে পাচ্ছি। দাদু, মনে আছে তুমি আমার ছোটবেলায় মাথায় ঝুড়ি করে পুতুল ফেরি করার গল্পগুলো শোনাতে? সেটাই কিন্তু আসল ইন্সপিরেশন আমার কাছে। ওই দিন যখন চোখের সামনে সবকিছু জ্বলে পড়ে শেষ হয়ে যেতে দেখছিলাম, আমার শুধু একটা কথাই মনে পড়ছিল, আর কিছুতেই নিজেকে আটকাতে পারিনি। দাদু, ফ্যাক্টরির শ্রমিকরা রোজ কায়িক পরিশ্রম করে ফ্যাক্টরিটাকে বাঁচায়, আর আমি না হয় একদিন সামান্য কায়িক পরিশ্রম করে ফ্যাক্টরিটাকে বাঁচালাম। বসো। তুই মেহনত করতে পারিস, মানুষের সঙ্গে মিশতে পারিস, টাকার দম্ভে তুই অন্ধ হয়ে যাসনি। আর তাই তোকে আমি এত ভালোবাসি, এত ভরসা করি। অথচ ঠিক উল্টোটা ভেবে আমি বড় লোকই দেখিয়েছি, মিথ্যাচার করেছি ভেবে মধুবনী আমাকে ভুল বুঝছে। কি হলো, মুখটা শুকনো দেখাচ্ছে কেন? মধুবনীর কাছে প্রত্যাখ্যান পেয়ে? মধুবনী আমায় ভুল বুঝেছে দাদু। দাদু, বলছিলাম যে আমি সব শুনেছি দাদু ভাই, এতে লজ্জার তো কিছু নেই। তুই আমায় আগে বলিসনি কেন? তাহলে তো এত জটিলতা বাড়তো না। আমি তোমায় খুব মিস করেছি দাদু, তোমার গাইডেন্স আমার খুব দরকার ছিল তখন। দাদু ভাই, মধুবনীকে তুই সত্যি ভালোবাসিস? কিন্তু আমি তো হেরে গেছি দাদু। ওরে, ভালোবাসায় কিন্তু হার মেনে নেওয়াতেও সুখ। ভালোবাসার মানুষের সামনে হাঁটু গেড়ে বসে হার স্বীকার করে নেওয়া মানেই তাকে জিতে নেওয়া। সেটাও তো করেছি দাদু, বহুবার করেছি। আর কতবার? এবার তো মধুবনী নিজেই বিরক্ত হয়ে যাবেন। তোর বোকা,
তাহলে কি ও তোকে বাঁচাতে যেত? তোর জন্য হাসপাতালে বসে থাকতো? শোন, তুই যাকে সত্যিকারের ভালোবাসিস সে যদি 1000 বার প্রত্যাখ্যান করে, তুই 1000 বার তাকে কাছে টেনে নিবি, ভালোবাসা দিয়ে তাকে জয় করবি। হাল ছাড়লে চলবে না, নিজের সমস্ত ইগো বিসর্জন দিয়ে তার কাছে সমর্পণ করতে হবে। আর আমি জানি আমার দাদুভাই সেটা পারবে। মধুবনীর সামনে মাথা নত করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি করে কিছু করব আমি এখন? মধুবনী তো ওর কাছে পৌঁছানোর সব পথ বন্ধ করে রেখেছেন। মাম্মা, আমার খুব খিদে পেয়েছে। বল না মাম্মা, কি খাবি? একটু ছোলা ভাজা খাবি নাকি একটা ডিম ভেজে দেবো? আমাদের খুব দুধ খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, ফ্রিজ থেকে দুধটা বার করে গরম করে নাও, বিস্কুট চুবিয়ে খাবো। এই আজকে কোন দিকে সূর্য উঠেছে বলতো? তুই দুধ খেতে চাইছিস? অন্য সময় তো দুধ দেখলেই পালিয়ে যাস। আজকে মনটা খুব দুধ খেতে যাচ্ছে। স্কুলে বলেছে দুধ খেলে স্ট্রং হব, বুদ্ধি বাড়বে। দাও না মাম্মা, দাও না। কখন যে তোর কি মর্জি হয় ভগবানই জানে। দাঁড়া, আনছি, কর এটা। দুধ গরম করতে 1 2 3 একটা তো সময় লাগবে, ততক্ষণে কাজটা সেরে ফেলি। ভালো লোক, আমি একটা ভেবে রাস্তা পেয়েছি মাম্মা রাগ কমানোর। তুমি মাম্মার ফোন থেকে? শোনো না আমার কথার আগে, আমার মাম্মা খুব হিংসুতে। তুমি তো দেখোনি, আমি দেখেছি। ওই নিশা আন্টি ওর আবুল থেকে আন্টিটা একদম টেনে খুলে নিয়ে বললো, এই আন্টিটা নিয়ে পালাবে, অতই সাহস। এই খবরটা তোমায় দিলাম, কিছু করতে পারো কিনা দেখো। ঠিক আছে মেয়ে, তাহলে আমি একটু ভাবি। বাহ, আমার কাছে পৌঁছতে না পেরে আমার মেয়েকে আপনি কাজে লাগাচ্ছেন।